বড় একটা প্রাপ্তি। আর দেশের বাইরে বলতে আপনার ফার্স্ট টাইম আমাদের যখন ক্যারিয়ারটা শুরু হয়, এই সময়টাতে আপনি যখন আপনার নিজ এলাকা থেকে একটা বাইরের এলাকায় খেলতে গেলে নিজের কাছে বেশ অনেকটা ইয়ে লাগে আর কি, মজা লাগে বা ভালো লাগে, যেটা আবার ভয়ও লাগে প্রথম দিকে, যে আসলে আমি কেমন খেলবো, কি করব, হুম, আমাকে পছন্দ করবে কিনা, এরকম কিছু ব্যাপার থাকে। সব মিলে যখন দেখবেন যে আপনার পক্ষে পজিটিভ আসছে, হুম, তখন ভালো আসলে পারফরমেন্সের একটা এর ব্যাপার চেয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ, এটাই। তো তখন তো এর চেয়ে আনন্দের আর কিছু থাকতে পারে না। আচ্ছা, মাঠে আপনার কোন সময় বেশি অস্থির লাগে যখন মাঠে ক্রিকেটার ছিলেন? অস্থির বলতে আপনার যে সময়টা আর কি, আপনার লং টাইম দেখা যাচ্ছে আপনার একটা ব্যাটসম্যান অনেক সময় ধরে ব্যাট করতেছে, যেটা আমার টিমের জন্য আর কি নেগেটিভ আসতেছে, রেজাল্টটা লাস্ট পর্যায়ে টিমের জন্য নাও আসতে পারে পজিটিভ রেজাল্ট, ওই সময়টা বেশি খারাপ লাগতো। আচ্ছা, আপনার জীবনের সেরা ম্যাচ কোনটি, যে ম্যাচটি আপনার হৃদয়কে এখনো দোলা দিয়ে যাচ্ছে? স্পেশাল ওইভাবে যদি আপনি আহ, বলেন, তাহলে হচ্ছে আমার সবচেয়ে ভালো ম্যাচ হচ্ছে ইন্ডিয়াতেই, সে আপনার নদিয়া জেলাতে, ওইখানে আমার সবচেয়ে ভালো একটা ম্যাচ ছিল, যেটা আমার ক্যারিয়ারের সবচেয়ে মানে টোটাল দুইটা সাইড মিলাই সবচেয়ে ভালো পারফর্ম ছিল। আর যদি হতাশাজনক ম্যাচ মনে করেন, তাহলে হচ্ছে আমার ওইখানেই আরেকটা সেমিফাইনাল ম্যাচে, যেটা আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম। সেই কষ্টের স্মৃতি কি আমরা শুনতে পারি? কেন হ্যাঁ, আপনার কষ্ট অবশ্যই। লেগেছিল? অবশ্যই, যেটা ওইখানে আপনার খেলাটার অবস্থা এরকমটা ছিল যে আমরা ফার্স্টের দিকেই আপনার 50 ওভারের খেলায় 288 রানের মেবি এরকম একটা আর কি, 2012-13 সালের দিকের কথা তো। তো এরকম একটা টার্গেট ছিল। তো আমাদের ফার্স্টেই 44 রানে আপনার 6 উইকেট পড়ে গেছিল এগেনস্ট টিমের। একেবারে। এবং ফার্স্টে আমরা যারা বোলিং করতেছিলাম, আমাদের বোলিং এর ইয়েটাও অনেক ভালো ছিল। আপনার একটা পর্যায়ে এসে ওইখানে আমাদের আর কি পরে বলাররা এলোমেলো, এগুলো দুইটা সেট ব্যাটসম্যান ম্যাচ ফিনিশ দিয়ে বেরিয়ে চলে গেল। আপনি আর যাদের সাথে ওইখানে খেলছেন তাদের সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। আমি আসলে আমাদের সিনিয়র যারা, তারা তো এখন ম্যাক্সিমামই বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতেছে, বা আর ইন্ডিয়াতে যাদের সাথে খেলছে আসলে ওরা ন্যাশনাল ফিগারে ওরকম পরিচিত কেউ আসে নাই। তো বাংলাদেশে তো ম্যাক্সিমামই ন্যাশনাল টিমে খেলতেছে আর কি। বাংলাদেশে যারা জাতীয় দলে খেলছে বা খেলতেছে, তাদের মধ্যে কার খেলা আপনার বেশি ভালো লাগে? বাংলাদেশে বর্তমান রানিং প্লেয়ার হিসেবে যদি বলেন, তাহলে আমার কাছে সাকিব আল হাসানের খেলা সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, সাকিব আল হাসান বাংলাদেশের একজন সেরা অলরাউন্ডার, কিন্তু সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশে আর কোনো সেরা অলরাউন্ডার উঠে আসতে পারে না, কেন? আহ আসলে আমাদের বাংলাদেশে দেখেন, এখন তো আমাদের পাইপলাইনটা অনেক ভালো, যেটা এখানে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আরো কিছু যেরকম বিকেএসপি বা আরো কিছু বেসরকারি প্রতিষ্ঠান যারা চেষ্টা করতেছে এখন, তবে আরো আরো একটু সময় লাগবে, তবে উঠে আসবে। হয়তো সাকিব আর আসবে না, তবে সাকিবের চেয়ে বেটার কেউ আসতে পারে, আবার তার চেয়ে অন্যরকম ভিন্ন কেউ আসতে পারে, তবে আসবে। আর আমরা আশা করি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আগের চেয়ে অনেক ভালো কাজ করতেছে। তো সামনের সময়টা আসবে, আপনি দেখেন এবার আন্ডার 19 টিমটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডে একটা বেস্ট টিম, যেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো। তো এদের টিম স্পিডটাও অনেক ভালো ছিল। আর এখন নতুন যারা আসতেছে, এরা কিন্তু আপনার অনেক মানে কুইক গেমটাকে করতে পারে আর কি, নিজেদের পক্ষে আনতে পারে, বা এদের এফোর্ট বা টিম স্পিরিটটা ভালো। আর সাকিব ভাই তো আছেনই, সাকিব ভাইয়ের পরে আসবে আবার আরো ভালো প্লেয়ার আসবে, এমনকি আপনার আন্ডার 19-এও অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে। আজকে আপনি দেখেন, আজকে আরেকজন অলরাউন্ডার মাহাদি আপনার ইসের হয়ে খেললো, রাজশাহীর হয়ে খেললো। তো এদের মতো আরো অনেক ভালো ভালো সম্ভাবনাময় প্লেয়ার আসবে, তবে যেরকম বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন এদেরকে খেলার সুযোগ দিতেছে, বা যেভাবে এদেরকে সামনের দিকে নিয়ে যাইতেছে, এভাবে যদি যায়, তাহলে হয়তো সামনের সময়টা বাংলাদেশ টিমের জন্য আরো ভালো কিছু আসছে বা আসবে। আপনি যেহেতু ক্রিকেট গড়ার কারিগর, আপনার অনেক শিষ্য বা অনেক ছাত্র আছে, তার মধ্যে কারা সম্ভাবনাময় ক্রিকেটার আপনার কাছে মনে হয়?
যদি সম্ভাবনাময় ক্রিকেটার বলতে চান তাহলে আমাদের এখন বর্তমান আমার স্টুডেন্ট হিসাবে যদি বলতে চান তাহলে আমি ফার্স্টের দিকে রাখবো হচ্ছে আপনার আমিনুল ইসলাম পলাশকে, যেটা আচ্ছা, আমিনুল আপনারা ইসলাম পলাশ হয়তো। যে আপনি বললেন সেটা কি যে আমাদের যে ওমান্স ক্রিকেট খেলছে সেই আমিনুল ইসলাম পলাশ? জি, ওমান ন্যাশনাল লিগ গুলোতে যে রেগুলার পারফর্ম করে আসতেছে বিগত সময়টা। তো আচ্ছা, এটা সে যদি জাতীয় দলে খেলতো তাকে আর কোন জায়গাগুলোতে কাজ করা উচিত বলে আপনি মনে করেন? তার কোন জায়গাগুলোতে ঘাটতি রয়েছে বা কোন জায়গাগুলো তার ভালো বা কোন জায়গাগুলোতে কাজ করলে সে জাতীয় দলে খেলতে পারবে? যেহেতু আপনার ছাত্র, এই জন্য আপনার কাছে জানতে চাচ্ছি। সরি, কাইন্ডলি প্রশ্নটা একবার করুন একটু। না, আপনি তো বললেন যে আমিনুল ইসলাম পলাশ সে জাতীয় দলে খেলার তার যোগ্যতা আছে, তার যোগ্যতা আছে ঠিক আছে, কিন্তু তার কোন জায়গাগুলোতে আরো কাজ করা উচিত বলে আপনি মনে করেন? কোন জায়গাগুলোতে কাজ করে সে খুব সহজে জাতীয় দলে খেলতে পারবে বা কোন জায়গাগুলো তার ভালো? আচ্ছা, এটা আমিনুল ইসলাম পলাশ হচ্ছে আপনার দেখেন উনি যেহেতু আমাদের ফার্স্টে দেশের বাইরে একটা দেশের ন্যাশনাল লিগ গুলোতে খেলে, তো এটা সচরাচর খুব কম দেখা যায় যেটা। আর ইন্টারন্যাশনাল ফিগারে যারা আছে ওনারা তো আসেই। তো এখানে আমিনুল ইসলাম পলাশ যেটা ওনার যে জায়গাটা, উনি ন্যাশনাল টিমে খেলার যোগ্য ডিরেক্ট এইটা বলা যাবে না, তবে বা বাংলাদেশের হয়ে খেলার মতো বা এই কম্পিটিশনে আইসা থাকা মতো অ্যাবিলিটি তার ভিতরে আছে বা আছে। সম্ভাবনাময় প্লেয়ার সে। জি। তো সেক্ষেত্রে তাকে আরো তার যে জায়গাটা আছে ওই জায়গা থেকে দেখেন সামনের সময়টা এখন ক্রিকেটে আপনারা জানেন যে বিপ টেস্টে পাস না করলে সে খেলতে পারে না। তো ফার্স্ট ক্রিকেটে ফিটনেসটা তো একদম অলওয়েজ দরকার। তো আপনি আপনার ফিটনেসটারও ফিগার থাকতে পারে। ক্রিকেটটা এখন এমন হয়ে গেছে যে এখানে আপনাকে অনেক ফাস্ট থাকতে হবে, যেটা আপনি বোলিং বলেন, ব্যাটিং বলেন বা আপনার ফিটনেসটা বলেন, তিনটা জিনিসেই নাম্বার ওয়ান থাকতে হবে। আর তার জায়গা থেকে সে ব্যাটসম্যান হিসাবে যথেষ্ট একটা ভালো ব্যাটসম্যান আমার কাছে মনে হয়। তাকে দিয়ে একটা টিমকে ভালো জায়গাতে দাঁড় করানোর চিন্তা করানো যায়, আবার বোলিংটাও যথেষ্ট ভালো করে, এবং সে অনেক অ্যাক্টিভ প্লেয়ার, মাঠের জন্য অনেক অ্যাক্টিভ প্লেয়ার বা সিরিয়াস প্লেয়ার। যেহেতু একটি গেমটাকে সে প্লেয়ার, সিরিয়াসলি। আমরা যারা ভালো তাদেরকে নিয়ে আমরা কিন্তু কাজ করতে চাই। এই কাজ করতে গেলে তাদেরকে কোন জায়গাগুলোতে কাজ করলে তারা ভালো আরো ভালোভাবে খেলতে পারবে বা ভালো জায়গায় যেতে পারে, আমি সেটা জানতে চাচ্ছি আপনার কাছে। যেমন আপনার অনেক ছাত্র আছে যে অনেক অনেক ভালো সম্ভাবনাময় ক্রিকেটার ভবিষ্যতের, তো তাদের কোন জায়গাগুলোতে কাজ করা উচিত বলে আপনি মনে করেন? আসলে আপনার এখানে দেখেন আপনার এই সে জাতীয় লেভেলে যদি আসতে হয় বা আপনাকে সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে যে টুর্নামেন্ট গুলো আছে বা যে খেলাগুলো আমাদের হয়ে থাকে, এই খেলাগুলোতে অংশগ্রহণ করাটা অত্যন্ত জরুরি। আর এখানে হ্যাঁ। পারফর্ম করলে আপনার এটা আমাদের দেশের নির্বাচকদের নজরে আসবে আর কি। আচ্ছা, যেহেতু ওইখানে আপনার পারফরমেন্স করতে হবে, কিন্তু ওইখানে পারফরমেন্স করার জন্য বা ওইখানে খেলার জন্য তো আপনার একটা জায়গা লাগবে বা যাওয়ার জন্য একটা সুযোগ করে দিতে হবে। এই সুযোগটা আসলে কিভাবে ওরা করবে বা কারা করে দিবে? আপনার এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের যে সমস্ত আমরা যারা কোচিং এ কাজ করি, আর দেখেন আমাদের চেয়েও দেশে অনেক ভালো ভালো কোচ আছে বা যারা সরাসরি বাংলাদেশের জন্য কাজ করতেছে। তো এই জায়গাগুলোতে আপনাকে আমাদের যে কোনো কোচ বা যে কেউ এই প্রতিভাবান খেলোয়াড়দেরকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে, আর এটা আমাদেরকে দিতে হবে, এদেরকে সুযোগ দিতে হবে। আর এদেরকে সুযোগটা দিলে প্লেয়ার গুলো ওরা নিজ নিজ দায়িত্ব ওদের সুযোগটা কাজে লাগাবে। তো এই সুযোগটা তো আপনারা যারা দায়িত্বে আছেন তাদেরকে তো দেওয়া উচিত যে তারা যাতে ভালোভাবে খেলতে পারে বা সুযোগ পায়। তো সেই এই সুযোগটা উদ্যোগ ঠিকভাবে। কি আপনারা কাজ শুরু করেছেন? না জি, এমন কোনো অবশ্যই কাজ আমরা। করছি হ্যাঁ, তাদেরকে আমরা সুযোগ রেগুলার। করে দেওয়ার জন্য? হ্যাঁ, তাদের সুযোগ দেওয়ার জন্য বা তাদেরকে একটা ভালো পর্যায়ে সবার নজরে আনার জন্য যতটুকু চেষ্টা করা দরকার আমরা করতেছি। আর আপনারা জানেন যে বর্তমান যে পরিস্থিতি করোনা ভাইরাসের কারণে এখন আপনার ক্রিকেটটা কিন্তু আপনার দীর্ঘদিন বন্ধ ছিল। তো আস্তে আস্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের যারা ক্রীড়া বিশ্লেষক আছে তিনারা আস্তে আস্তে খেলাটাকে আমাদেরকে মাঠের দিকে আনার চেষ্টা করতেছে, সকল সাবধানতা বা সবকিছু মাইনাস একটা শৃঙ্খলার ভিতর দিয়া আসতেছে। তো এখন সামনের সময়টা আশা করা যায় যে একটা ভালো জায়গা দেওয়ার জন্য বা একটা ভালো জায়গাতে তাকে নেওয়ার জন্য চেষ্টা
আমাদের একটু সমস্যা হচ্ছে, আমি হয়তো যে সৈকত ভাইকে শুনতে পাচ্ছি না, তো আপনারা আসেন, সৈকত ভাই আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ জি সৈকত ভাই, আপনি আমাকে জি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। যেহেতু আপনি একজন কোচ, আপনি বর্তমানে কোন একাডেমির দায়িত্বে আছেন? ওই একাডেমিতে আপনার কতজন স্টুডেন্ট আছেন বা তারা কে কোন পজিশনে আছে? আমি আপনার বর্তমান ঝিনাইদহ মিনাস্মৃতি ক্রিকেট একাডেমিতে হেড কোচ হিসাবে এখানে দায়িত্বরত আছি। তো আর নতুন আর একটা টিম আসছে আমার, টিম ওয়ারিয়র্স বাংলাদেশ। এটা দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু প্লেয়ার বাছাই করে তাদেরকে দিয়ে একটা টিম করা হয়েছে, যাদেরকে দিয়ে সামনের সময়টাই কাজ করতে চাই আমি, বা কাজ করে ওদেরকে ভালো পর্যায়ে আনার চেষ্টা করতেছি আর কি। তো আমাদের ক্লাবে এখন মিনাস্মৃতি ক্রিকেট একাডেমি কথাটাই বলি, এখানে এখন আপনার 50 জন প্লাস প্লেয়ার আছে। তারা এজ লেভেল ক্রিকেট থেকে শুরু করে বিগেসপি এবং আপনার ঢাকা লিগ পর্যন্ত অনেকেই খেলতেছে। তাছাড়া আর আপনি কি করেন? আমি পার্ট টাইম খেলাধুলোর, আসলে কোচিং পেশাটাই মেন পেশা। আর এমনিতেই আমার পার্ট টাইম হচ্ছে আপনার একটা অনলাইনে সার্ভের একটা আছে আর কি, কাজ আছে, যেটা করি আর কি। যেহেতু আপনি ক্রিকেটের সাথে জড়িত, ক্রিকেট নিয়ে আছেন, কোচিং করাচ্ছেন, তো ক্রিকেটের বাহিরে আপনার কোন খেলা পছন্দ এবং কার খেলা পছন্দ, তার সম্পর্কে জানবো আহ আপনার কাছে। ক্রিকেটের বাইরে আমার কাছে ভালো লাগে ফুটবল খেলা এবং আপনার ভলি খেলা। কেন ভালো লাগে, কার খেলা ভালো লাগে, তার সম্পর্কে জানবো। আচ্ছা, ফুটবল খেলাটা ভালো লাগে যে আপনার খুব শর্ট টাইমে এরা ফার্স্ট মিনিট থেকে আপনার লাস্ট 90 মিনিট পর্যন্ত আমাদেরকে খুব আবেগী করে তোলে। তো খেলাটাও যথেষ্ট এনজয় করার মতো এবং ফুল টাইম আপনার প্রেসারে থাকার মতো একটা গেম। এই জন্য ভালো লাগে যে খেলাটা এনজয় করা যায় ফুল টাইম। আর যদি বলেন তাহলে আমার ফেভারিট টিম হচ্ছে বাংলাদেশ ফুটবল ন্যাশনাল টিম। আর যদি আপনি আমাদের দেশের বাইরে চিন্তা করেন তাহলে আমি ব্রাজিল টিমকে সাপোর্ট করি। আচ্ছা, এবং আমরা জি আমরা যখন আহ, দেখি যে ব্রাজিল আর্জেন্টিনার যখন আপনার খেলা শুরু হয়, সবার বাড়ি বাড়ি ছাদে সব জায়গায় পতাকা উঠতে থাকে। তো ব্রাজিলের খেলার পছন্দ করার কারণটা কি? তাদের কি কোন ছন্দটা আপনার বেশি ভালো লাগে? আপনার দেখেন ব্রাজিল টিমটা আসলে আমি খুব ছোটবেলা থেকেই ব্রাজিল টিমকে সমর্থন করে আসি। আর আমার পছন্দের ওই সময় প্লেয়ার ছিল আপনার রোনালদিনো ছিল, রোনাল্ডো ছিল। আর ওই ছোটবেলায় আপনার দেখুন 2004 সালের দিকে ব্রাজিল বিশ্বকাপ পাই। ওই সময়টাই মনে করেন যে আপনি ছোটবেলা থেকে যাকে কিন্তু যার কথাটা খুব বেশি শুনবেন আপনি কিন্তু এটার ফ্যান হয়ে যাবেন। তো এরকম আর কি, ওই সময় দেখতাম সবাই ব্রাজিল ব্রাজিল, তো আমিও ব্রাজিল, ওই থেকে ব্রাজিল হয়ে গেছি। মানে সবার আর সাথে সাথে তারপরে না, আমি আসলে আমি আসলে জানতে চাচ্ছি কি যে অনেকে আছে যে আমার এই খেলোয়াড়ের এই এই দিকটা পছন্দ, এই ছন্দটা তার খুব ভালো লাগে বা তার ওইটা, আপনার এমন কিছু আছে কিনা যে এই খেলোয়াড় এই ছন্দটা ভালো সেই জন্য আমি তাকে পছন্দ করি? হ্যাঁ, ব্রাজিল টিমটা হচ্ছে একটা অ্যাটাকিং টিম, এরা সব সময় অ্যাটাক করতে পছন্দ করে এবং মাঠে যথেষ্ট স্পিড নিয়ে খেলা করে এবং যে কোনো টিমকে খুব প্রেসারে রাখতে পারে। এই জন্য ভালো লাগে। আর ফুটবল খেলাটা হচ্ছে আপনার যেটা সত্যি কথা, যে আপনার এই টিম স্পিডটাই সবচেয়ে বড় বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যে বিপক্ষ টিমটাকে সবসময় প্রেসারে রাখতে পারে যারা। আপনি দেখেন ব্রাজিল যদি একটা ম্যাচ খেলে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে যে কোনো দলের সাথে, তাহলে দুই ডিফেন্সকে যথেষ্ট স্ট্রং হইতে হয়, তা নাহলে ব্রাজিলের অ্যাটাক ঠেকানো খুবই কষ্ট। এই ক্ষেত্রে তাদেরকে আমার ভালো লাগে। আবার আচ্ছা, আপনি এখানে জার্মানিকেও দেখতে পারেন যে ভালো টিম হিসাবে কাজ করতে পারে ওরা। দেখ, আমরা ক্রিকেটের বাইরে আপনার পছন্দের খেলা সম্পর্কে জানলাম, এখন আমরা ফিরে আসি আমাদের ক্রিকেটে। যে আপনার যেহেতু একজন কোচ, আপনারা তো ট্যালেন্ট হান্টের মাধ্যমে অনেক খেলোয়াড় তৈরি করেন, সেই খেলোয়াড়দেরকে কেন ধরে রাখা যাচ্ছে না, তার কারণটা কি? আচ্ছা, আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে একটা বড় ধরনের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম চলতেছে। এখন করোনা ভাইরাসের জন্য বন্ধ আছে, যেটা আহ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড এটা বাস্তবায়ন করতেছে সারা বাংলাদেশে। আমি আগে এটার মূল ব্যাখ্যাটা আপনাকে দিয়ে আপনার মূল প্রশ্ন উত্তরে আসবো। তো এটাই এখন আমার ডাইরেক্টর হিসাবে কাজ করতেছেন আমাদের সোহেল মাহমুদ সৈকত ভাই।
আবার আমাদের ডাইরেক্টর সাহেব ফাহিম মুনতাসির রহমান সুমিত স্যার, যাকে আপনারা চিনেন, যিনি একসময় বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ছিল, জি। বা এখন আপনার চট্টগ্রাম চ্যালেঞ্জারে ম্যানেজার হিসেবে কাজ করতেছেন উনি। তো জি। আমাদের কাজটা হচ্ছে পিকেসিএসবিডি ট্যালেন্ট হান্টের প্রথম কার্যক্রমটা আসলে আমাদের 2019-20 এটা ফার্স্ট স্টেপে আমরা কাজ করতেছিলাম ফিল্ড পর্যায়ে। ইতিমধ্যে আপনার 8টা-10টা জেলাতে আমাদের সিলেকশন প্রাথমিক পর্যায়ে, জেলা পর্যায়ে সিলেকশন হয়ে গেছে। তারপরে আমাদের করোনা ভাইরাসের জন্য আপাতত পিকেসিএসবিডি ট্যালেন্ট হান্টের সিলেকশনটা বন্ধ আছে। আর এটাতে আপনার যখন সিলেকশনটা শুরু হয়, এই সময়টা মনে করেন বাংলাদেশে যে কোনো জেলাতেই আপনার মিনিমাম 3 থেকে 4 হাজার মানুষের সমাগম হয়। তো যেটা করোনা ভাইরাসের কারণে আপাতত ইয়ে আছে, মানে বন্ধ আছে, তবে বন্ধ। খুব দ্রুত আবার মাঠে আসবে। আর ট্যালেন্ট হান্ট থেকে যে প্লেয়ার গুলো আসলে আপনাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে, এই প্লেয়ার গুলো আমরা এখন তো লাস্ট পর্যায়ে আসে নাই, তাই ওই পর্যন্ত বলতে পারবো না। তবে পিকেসিএসবিডি ট্যালেন্ট হান্টের মূল উদ্দেশ্যটা আমি আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যে পিকেসিএসবিডি ট্যালেন্ট হান্টের মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে যেমন আপনার সব অনেক প্লেয়ার আছে যারা অনেক প্রতিভাবান, কিন্তু একটা প্ল্যাটফর্ম পায় না, অ্যাপ্লাই করার সুযোগ পায় না। জি, জি। এটার জন্য আমরা বাংলাদেশের 64টা জেলাতে, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে গ্রাম পর্যায় পর্যন্ত পিকেসিএসবিডি ট্যালেন্ট হান্ট পৌঁছে যাচ্ছে। এবং ওইখান থেকে সবার ভিতরে যখন এটা জানার পরে সবাই এটাতে অ্যাপ্লাই করতেছে। আর আমরা জেলা, উপজেলা পর্যায় থেকে জেলা রাউন্ডে নিয়ে আসছি, জেলা রাউন্ড থেকে বিভাগ, তারপরে আপনার ন্যাশনাল ক্যাম্প, এই পর্যায়ে নিয়ে আসবো আর কি। তো এইভাবে আর কি স্টেপ বাই স্টেপ আগাইতেছে। তো করোনা ভাইরাসের জন্য আপাতত বন্ধ আছে। আর যে প্লেয়ার গুলো যারা আসলে এখনো পর্যন্ত সিলেকশনে আছে, জেলা পর্যায়ে আছে, তো ওরা যারা আসলে ক্রিকেটটা প্র্যাকটিস করতো না, এখন ক্রিকেটের সাথে রিলেটেড। আর আপনি যদি এটা বলেন যে এই যে যে প্লেয়ার গুলো বাছাই করতেছেন করার পরে, বা যে প্লেয়ার গুলো আসলে আমাদের ইসে সিলেকশন করা হয় দেশে, না, দেখা যে যাচ্ছে প্লেয়ার আপনার গুলো প্লেয়ার বাছাই করার পরে তাদের কে ধরে রাখতে পারে না, ঝরে যাচ্ছে যে আপনারা তৃণমূল থেকে ক্রিকেটার উঠে আসছে, কিন্তু তাদেরকে যে ভালোভাবে একটা মানুষকে যখন আপনি ভালোভাবে প্রশিক্ষণ দিবেন, সেই প্রশিক্ষণটা তো ঠিকভাবে হচ্ছে কিনা আমি সেটা জানতে চাচ্ছি আপনার কাছে, যে প্রশিক্ষণ ভালো হলে তো সে একবার ভালো একটা লেভেলে যাওয়ার কথা থাকে। আসলে আপনার ক্রিকেটটা হচ্ছে কিন্তু আপনার অনলি 11 জনের খেলা। আর এখানে আমরা, আমাদের যারা আসলে আমাদের বাছাই প্রক্রিয়া বা যেভাবে প্লেয়ারদেরকে সিলেকশন করে আনা হচ্ছে, এদের মেন ব্যাপারটা হচ্ছে কি আপনার, যে যারা মেন প্রতিভা এবং ট্যালেন্ট প্লেয়ার, কিন্তু তাদেরকেই আমরা চুজ করব। আমরা দেখেন ফার্স্টে যদি আমাদের সামনে দুইটা ভালো খাবার থাকে, তো ওই দুইটা ভালোর ভিতরে যেটা ভালো আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যারা মধ্য মধ্য পর্যায়ে যারা আছে, হুম। তারা তাদের জন্য অনেক কি সময় ব্যবস্থা হয়, আছে? হ্যাঁ, তাদের সবার জন্য ব্যবস্থা আছে। কারণ হচ্ছে আপনাকে এখানে যতই আসেন দেখেন, ক্রিকেটে কম্পিটিশনের জায়গা। তো এখানে আমরা অনেক প্লেয়ারকে দেখি যে যারা অনেক সময় বিভিন্ন সময় অনেক ভুলের কারণে বা বিভিন্ন কারণে অনেক ভালো প্রতিভারও সঠিক বিচার হয় না। তো এটা আমাদেরকে আরো একটু এই ব্যাপারে আরো সিরিয়াস থাকতে হবে, তাহলে আরো ভালো প্রতিভাবান ক্রিকেটার গুলো ঝরে যাবে না। আবার অনেক প্লেয়ার আছে যারা পরিশ্রম করতে চায় না কিন্তু ক্রিকেটটা খেলতে চায়, আসলে এদেরকে সুযোগ দেওয়া ছোট। এরকম আছে, অনেক প্লেয়ার আছে যারা দেখা যাচ্ছে আপনার ঝরে যাচ্ছে, অকালে অসময়ে ঝরে যাচ্ছে। আবার আচ্ছা, ঝরে আমাদের যাওয়ার যে কারণটা কি? এই যে আপনি বললেন ঝরে যাচ্ছে, যে ঝরে যাওয়ার কারণটা কি? অর্থনীতি, এই না তাদের মনস্তাত্ত্বিক মনোভাবের? এখানে আপনি বলতে পারেন যে ফার্স্ট হচ্ছে মন মানসিকতা একটা মেন ফ্যাক্ট। আর ইচ্ছাটা, আমরা আসলে অনেক সময় হয় কি যে আমরা কিন্তু আমার কোচ যদি বলে যে আগামীকালকে খেলা আছে, তো আমি দেখাচ্ছে রাত্রে বিছানায় শুয়ে একটা 50 মেরে দিছি, কিন্তু কালকে মেসেজে আমি আমার পারফর্মটা অ্যাপ্লাই করতে পারতেছি না। আবার এখানে আর্থিক ব্যাপারটা হচ্ছে, ক্রিকেট তো আপনাকে ওইভাবে ক্রিকেট টাকা নেয় না, ক্রিকেট প্লেয়ারদেরকে সম্মান দেয়, টাকা দেয়। কিন্তু এর ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, যেটা আপনার স্বাভাবিক যে খরচটা বা আপনার যেটা, এটা তো আপনাকে আমাকে বের করতে হবে, কিন্তু তার ঊর্ধ্বে যদি কিছু করতে যান, ওভার আপনার জন্য ভালো না, আমার জন্য ভালো। কিন্তু এখানে কাজ একটাই, যে আপনি যদি সঠিকভাবে আপনার পরিশ্রম যদি সঠিকভাবে থাকে, আপনি যদি আপনার মেধাটা সঠিকভাবে তুলে ধরতে পারেন, তাহলে আমি আপনাকে যদি অবহেলা করে থাকি, তবু আপনি কারো না কারোর চোখে আসবেন। কিন্তু এটার জন্য হ্যাঁ, ধৈর্য রাইট। দরকার এবং পরিশ্রম করা দরকার।
তো আপনার যারা ছাত্র আছে তাদের মধ্যে, হ্যাঁ, আপনি কি এরকম কোনো স্বপ্ন দেখেন যে জাতীয় দলে একসময় খেলবে, একসময় সবাই বলবে যে হ্যাঁ সৈকতের ছাত্র জাতীয় দলে খেলছে, এমন কোনো সম্ভাবনা জি। আছে কিনা? সম্ভাবনাময়ী প্লেয়ার আমার ইতিমধ্যেই হয়তো সামনের সময়টাতেই আপনারা দেখতে পারবেন যে আমার একটা ছেলে আছে, হয়তো ও সবচেয়ে এখন বর্তমান অবস্থা থেকে আমি দেখতেছি ও হয়তো সবচেয়ে আগে ওর একটা ফোকাস আসতে পারে এবং যথেষ্ট সম্ভাবনাময়ী প্লেয়ার, এবং সে যথেষ্ট ভালো একটা ইসেও আছে, গাইডলাইনেও আছে, যেটা বিগেসপি তে আছে এখন এই মুহূর্তে। তো আমি ওরে নিয়ে চিন্তা করি যে ও সামনের সময়টা খুব দ্রুত ও একটা ভালো জায়গাতে আসবে, এবং আমরা যেহেতু কোচ আমাদেরকে সবাইকে নিয়ে চিন্তা করা লাগে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমি রানিং দেখতেছি আবার আমাদের আমিনুল ইসলাম পলাশ, ওনারও আমি আমার কাছে মনে হয় যে উনি খুব দ্রুত একটা কিছু করতে পারবে আর কি। এই দুটা প্লেয়ার এই মুহূর্তে আমার সামনে, মানে আমি দেখতে পারতেছি যে এরা এরা খুব কুইক একটা পজিটিভ রেজাল্ট আসতে পারবে। আচ্ছা, আমরাও চাই আপনার ছাত্ররা জাতীয় দলে খেলো। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে ঘরোয়া লিগগুলো হচ্ছে, সেই লিগগুলোর বর্তমান কোন অবস্থানে আছে? হ্যাঁ, বাংলাদেশের আপনার দেখেন ঘরোয়া লিগ একটা এখন তো সেভাবে মাঠে নামে নাই, যেহেতু আমাদের যেহেতু কিছুদিন করোনা আগেও ভাইরাস, এখন আমাদের, তো আমরা একটু পিছনে আছি। জি, করোনা ভাইরাসের জন্য আপাতত বন্ধ আছে। তো এটা তো বিসিবি খুব দ্রুত চেষ্টা করতেছে যে মাঠে নামাবে বা খেলাটা শুরু করবে। ইতিমধ্যে দেখেন এখন আমাদের বঙ্গবন্ধু টি-20 কাপ শুরু হচ্ছে, অলরেডি চলতেছে, আজকে দুইটা ম্যাচ হয়ে রানিং আর কি। ফার্স্ট ম্যাচ শেষ, দ্বিতীয় ম্যাচ রানিং। আর ঘরোয়া লিগ গুলোতে আপনার দেখেন বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট গুলো, যেমন আমাদের প্রিমিয়ার আছে, আপনার ফার্স্ট ডিভিশন আছে, সেকেন্ড ডিভিশন আছে, ওয়াইসিএল আছে, এরকম বিভিন্ন লেভেলের যে ক্রিকেট গুলো আছে, এই ক্রিকেট গুলোতে আপনার এখান থেকে কিন্তু যথেষ্ট ভালো ভালো প্লেয়ার উঠছে বা আসতেছে, এবং যারা ন্যাশনাল পর্যায়ে আছে তারা আবার এখান থেকে নিজেকে আবার ভালোভাবে কাজ করে আবার টিমে কামব্যাক করতে পারতেছে। যে অনেকে বলে বা আমরাও বলি যে যত ঘরোয়া লিগ হবে তাহলে তত বাংলাদেশের খেলোয়াড় বেরিয়ে আসবে, ভালো ভালো খেলোয়াড় আমরা পাবো। এই বিষয়ে কি আপনি একমত? একদম। কারণ আপনার যত খেলার সুযোগ দিবেন, যত প্ল্যাটফর্ম দিবেন, এবং আপনি ওইখানে আপনার ইয়েটা আরো বাড়বে, প্লেয়ারদের যতটুক মানে দুর্বলতা যাই থাকে এটা মডিফাই হবে। ঘরোয়া লিগে যত খেলা হবে আপনার, শুধু ঘরোয়া লিগ না, মানে আপনার যেটা, যে প্রিমিয়ার থেকে শুরু করা ঢাকা লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বলেন, থার্ড ডিভিশন বলেন, বা কোয়ালিফাই বলেন, বা এস লেভেল ক্রিকেট বলেন, যেটাই বলেন, খেলা গেম যত আসবে প্লেয়ার তত বেরিয়ে আসবে, এবং যারা ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতেছে আগামী দিনে বাংলাদেশের হয়ে খেলবে তাদের জন্য, তারা তারাও সুযোগ পাবে তাদের ইয়েটা অ্যাপ্লাই করার জন্য, তাদের যে কতটুকু প্রতিভা আছে বা তারা কারো নজরে আসতে পারবে আর কি। যে আরেকটা বিষয় আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমাদের যখন ঘরোয়া লিগগুলো শুরু হয় তখন আমরা কিন্তু দর্শক টানতে পারি না, তার কারণটা কি? সরি। আমাদের যখন ঘরোয়া লিগগুলো শুরু হয় তখন আমরা মাঠে কিন্তু দর্শক টানতে পারি না, তার কারণটা কি? আসলে দর্শক আনতে পারি না, এটার মেন ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলাদেশে যারা দর্শক আছেন, বাংলাদেশের ক্রিকেটের যারা দর্শকেরা কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যথেষ্ট সমর্থন করে, এবং বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার এদের অনেক আবেগের ভালোবাসার জায়গা। তবে যদি আমাদের দর্শক আনতে পারি না বলতে, এটা আসলে আমাদের নিজস্ব যে ঘরোয়া লিগে বা নিজস্ব যে ভেন্যু গুলোতে আমাদের খেলা হয় বাংলাদেশের, এই খেলায় আমরা অনেকে আছি যে এটাতে অতটা এক্সাইটেড না বা এটা গুরুত্ব দিই না। কিন্তু দেখেন আপনি যদি কালকে বলেন বিপিএল হবে বা আপনার ন্যাশনাল কোনো টুর্নামেন্ট হবে, ইন্টারন্যাশনাল ম্যাচ হবে, তাহলে দেখবেন যে আপনার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিট পাবেন না। কিন্তু এটা যদি আমাদের যে দর্শকরা যেরকমটা বাইরে থেকে সাপোর্ট করে, ওনারা যদি ঘরোয়া লিগ গুলোতেও যদি স্টেডিয়ামে বসে বা খেলোয়াড়দেরকে সাপোর্ট করতো, তাহলে প্লেয়ারদের ভিতরে আরো উজ্জীবিত হতো। কিন্তু দর্শকরা এই লিগ গুলোতে অতটা গুরুত্ব দেয় না। না, কিছু কিছু জায়গা আমরা শুনতে পাচ্ছি যে যে আমাদের ঘরোয়া লিগগুলো যদি ঢাকা কেন্দ্রিক না হয়ে তৃণমূল পর্যায়ে যদি হতো বা জেলা উপজেলা পর্যায়ে, তাহলে আমরা অনেক দর্শক টানতে পারতাম। তো এই বিষয়টা কি আপনি একমত? হ্যাঁ, এটা অনেক বড় একটা প্রশ্ন, যেহেতু প্রশ্নটা আমি আমার মতো করে উত্তর দিই।
সেটা জি, হচ্ছে যে আপনার ঢাকাতে তো আমাদের ইন্টারন্যাশনাল গেম গুলো হয় ন্যাচারাল। জি, ঢাকাতে, আমাদের খুলনাতে, চট্টগ্রামে ইন্টারন্যাশনাল গেম গুলো হয়। তো আমাদের দেশে এখনো অনেক ভালো ভালো স্টেডিয়াম আছে তৃণমূল পর্যায়ে, জেলা পর্যায়ে। তো এই স্টেডিয়াম গুলোতে বিভিন্ন সময় যদি ভেন্যু করা হয় তাহলে দর্শক মাঠে ফিরবে, এটা শিওর। কারণ আর দর্শক যদি মাঠে ফিরে, ক্রিকেটটা কিন্তু আবার জাগ্রত হবে, আবার উজ্জীবিত হবে। তো এটা যদি ঢাকার বাইরে এরকম ভেন্যু দেওয়া হয়, যেমন দেখেন আমি বলি, আমাদের খুলনা আবু নাসের স্টেডিয়ামে দীর্ঘ কয়েক বছর কোনো খেলা নাই, জি। ইন্টারন্যাশনাল গেম তো নাই। গত বছর আন্ডার 17 একটা ট্যুর ছিল, ট্যুরটা শেষ করা এখন স্টেডিয়ামটা পড়ে আছে। আবার দেখেন আপনার রাজশাহীতে ভালো স্টেডিয়াম আছে, আপনার মাগুরাতে অনেক ভালো স্টেডিয়াম আছে, এরকম আপনার কুমিল্লাতে অনেক ভালো স্টেডিয়াম আছে। এরকম যে স্টেডিয়াম গুলো আসলে খেলানোর মতো উপযুক্ত, এই স্টেডিয়াম গুলোতে যদি এরকম ঘরোয়া লিগের বিভিন্ন ভেন্যু হয়, তাহলে অবশ্যই তাহলে আমরা ক্রিকেটটা আরো আরো সুন্দর হবে এবং দর্শক মাঠে ফিরবে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ক্রিকেটকে নিয়ে? আমি আসলে লং টাইম ক্রিকেটের সাথে থাকতে চাই। এবং যদিও আমার মতো মানুষ, আমি যতটুকু পারি দেশের জন্য কিছু করতে চাই, এবং দেশের ক্রিকেটের একটু হলেও পাশে দাঁড়াইতে চাই, দাঁড়ায় কাজ করতে চাই মানে। এবং যে ছেলেগুলো আমার কাছে আসে, বা আমরা যাদের সাথে কাজ করি বা যেভাবে কাজ করি, যার যতটুকু আস্থা আছে, সম্পূর্ণ না পারলেও কিছুটা রাখার জন্য আমি চেষ্টা করবো লাস্ট পর্যন্ত। আর আমি লং টাইম ক্রিকেট নিয়ে কাজ করতে চাই, এই আর কি। এবং আমি আপনার, এটা তো বলা যাবে, বলাটা অনেক সহজ, কিন্তু আসলে সেভাবে কাজ করতে হবে। আসলে আমি কোন পর্যায়ে যাইতে পারবো, আমার সামনের দিনগুলো, আমার কাজ, আমার অ্যাক্টিভিটিস এবং আমার সবকিছুই নির্ভর করবে এটার উপর। আর আমি অবশ্যই চেষ্টা করবো যে যত দূর দৌড়ানো যায় দৌড়াইতে থাকবো। আমরা তো সবসময় শুধু পুরুষদের নিয়ে বলি, আমাদের নারী ক্রিকেট যে আছে আমরা কিন্তু তাদের নিয়ে একদম কথা বলি না, সবাই আমরা চুপ থাকি। হ্যাঁ, তাদেরকে আসলে কে নারীদেরকে কেন মূল্যায়ন করা হয় না? এটার কারণ কি? যখন যে আসে সে পুরুষদেরকে নিয়ে খুব ব্যস্ত থাকে। আমাদের নারী ক্রিকেটের বর্তমান কোন অবস্থানে আছে, আর নারী ক্রিকেটের পাইপ লাইন কতটা শক্তিশালী? আহ আপনার দেখেন, নারী ক্রিকেটাররা কিন্তু একটা সফল টিম তারা। যেটা হচ্ছে আপনার বিগত বছর আমাদের এশিয়া কাপ নিয়ে আসছে, এবং আমাদের দেশের, দেখেন আমাদের সালমা আপা, জাহানারা আপা, ওনারা দেশের ভালো ভালো লিগ গুলো খেলে। তো আমি এই মুহূর্তে আমি বলবো না যে বাংলাদেশ নারী ক্রিকেটের অবস্থাটা কি, তবে আমি বলতে চাই যে তারা বর্তমান যে অবস্থাতে আছে, এই অবস্থা থেকে তাদের প্রতি আরো আমাদেরকে আরেকটু মানে সুদৃষ্টি দিতে হবে, এবং তাদেরকে অবশ্যই কেয়ার করতে হবে। আর যদি কেয়ার করা হয় তাহলে বাংলাদেশ মহিলা টিম অন্তত ওয়ার্ল্ডে 1 নাম্বার টিম হয়ে আসতে পারবে। এই সামর্থ্য আমাদের বাংলাদেশের টিমের আছে, এবং এদেরকে যে খেলাধুলার পাইপলাইনটা, এই পাইপলাইনটা আমাদের তৃণমূল পর্যায়ে সামনের সময়টা আরো যদি ভালো ভালো হয় বা ভালো আসে, তাহলে দেখবেন যে আপনার আরো অনেক প্রতিভাবান ক্রিকেটার, সালমা, জাহানারা, মুর্শিদা, এদের মতো আরো ভালো তরুণ ক্রিকেটার উঠে আসবে। তো এটার জন্য আমি আশা করি যে, যেহেতু বাংলাদেশ ক্রিকেট এই স্টেপ বাই স্টেপ দেখেন সামনের বাংলাদেশ ক্রিকেটকে আরো সুন্দর জায়গাতে নেওয়ার জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে। আর এটাও হয়তো তাদের মাথায় আছে, সামনে তাদেরকে নিয়ে আরো ভালো প্ল্যান আছে। আর আশা করি যে তাদের ভালো প্ল্যানটা নিয়েই তাদেরকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আর কি আমাদের সবাইকে করতে হবে, এবং তাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ তারা যেমন বাংলাদেশ পুরুষ টিম বা মহিলা টিম বলেন, দুইটা টিমই বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট টিম। দুইজনকেই কিন্তু একই লেভেল প্ল্যাটফর্মে আপনার প্রতিদ্বন্দ্বিতা করে আসতে হচ্ছে বা লড়াই করে আসতে হচ্ছে, জি, এবং জি। যে অর্জনটা আসে সেটা দেশের জন্য আসে। কারণ আমরা শুধু নারীদেরকে একটা সাইড করলে হবে না, কারণ আমাদের দেশে অর্ধেকই কিন্তু নারী। আর এখন নারীরা কিন্তু আমাদের দেশে যে আপনার যেটা এশিয়া কাপ ইন্ডিয়ার গিয়ে খেলে তারা আসলো, পুরস্কার নিয়ে আসলো, সেটা তো বড় অর্জন আমাদের নারীদের জন্য। তো আমাদের নারীদের পাইপলাইনটা কিন্তু একদম শক্তিশালী করা উচিত, কারণ একসময় যখন জাহানারা সালমা থাকবে না তখন কিন্তু নারীরা, আমরা কিন্তু ভালো ক্রিকেটার পাবো না। সে আমাদের সেই জায়গাটা ধরে রাখার জন্য, পাইপলাইনটা শক্তিশালী করার জন্য কি ধরনের উদ্যোগ নিয়েছেন আপনারা? আহ আসলে মহিলা ক্রিকেটারদেরকে আপনার সবসময়ের জন্যই তাদেরকে সামনের সময়টা আমরা যেভাবে আর কি, আমরা বলতে এটা আপনার সামনে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আমাদের যারা ক্রীড়া বিশ্লেষক আছে বা বড় বড় প্রতিষ্ঠান আছে,
তারা সামনে তাদের জন্য আরো পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনি ইতিমধ্যে জানেন যে এই কিছুদিন আগে প্রমিলা ক্রিকেটার অন্বেষণের ইয়ে চলতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা জি জি প্রতিষ্ঠান জি। বিএসপির অধীনে। তো এরকম স্টেপ বাই স্টেপ আপনার সামনে দেখেন মহিলা ক্রিকেটারদের জন্য আরো ভালো একটা প্ল্যাটফর্ম আসবে বা ভালো সময় আসবে। আর যারা তৃণমূল পর্যায়ে ক্রিকেট আছে, আমাদের আরেকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে আজকে আমাদের বাংলাদেশ জাতীয় দলের সালমা আপা বলেন, জাহানার আপা বলেন, মুর্শিদা আপা বলেন, এরা কিন্তু অনেক লড়াই করে, অনেক চ্যালেঞ্জ করে কিন্তু ন্যাশনাল টিম পর্যন্ত টিকে আছে। আবার আমাদের দেশে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, যে অনেকেই আমরা মহিলা লোক কেন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে কি হবে, মহিলা লোক ক্রিকেট খেলে লাভ কি, এরকম একটা প্রথা কিন্তু আমাদের ইসের ভিতর আছে। এইগুলোকে এখনো রয়ে রিকভার গেছে। করে, হ্যাঁ, এইটাকে চ্যালেঞ্জ করে কিন্তু ওরা ন্যাশনাল টিমে আসছে। আর আমাদের পরবর্তী যারা আছে ওদেরকেও ঠিক এর চেয়ে আরো হার্ড চ্যালেঞ্জ, মানে এরকম চ্যালেঞ্জ করে আসতে হবে। এবং ওরা কিন্তু আমাদের দেশের আইকন। সালমা আপা বলেন, জাহানারা আপা বলেন, বা মুর্শিদা আপা বলেন, বা আরো আমাদের অন্যান্য যারা আছে, পিঙ্কি আপা দিয়া, যারাই আছে, এরা এদেরকে আইকন। তো এইভাবে এগিয়ে আসতে হবে এবং সামনের সময়টা বাংলাদেশ মহিলা ক্রিকেটের উন্নয়নের জন্য স্টেপ বাই স্টেপ আরো ভালো কিছু আসতেছে। হ্যাঁ, আপনার মজার কোনো স্মৃতি আছে কিনা যেটা আমাদের সাথে শেয়ার করা যাবে? সরি সরি। বলছি আপনার জীবনে মজার কোনো স্মৃতি আছে কিনা যেটা আমাদের সাথে শেয়ার করা যাবে? আহ মজার স্মৃতি, হ্যাঁ আছে, অবশ্যই আছে। সেটা হচ্ছে যে আমি আসলে একটা বিষয় দিলে হয়তো সবাই মজা পাইতো, কিন্তু এটা বলার জন্য তার পারমিশনটাও দরকার ছিল। তারপর আমি আংশিক ভাবে একটু বলি আর কি, যে আমাদের পিকিসিএসবিডি ট্যালেন্ট হান্টের আমি যখন বাছাই করি বা বাছাইয়ের কাজ করি, আসলে আমাদের মেন কোচ যারা সিলেকশন প্যানেল, এনারা আমাদের বাংলাদেশের জাতীয় দলের সকলেই সাবেক ক্রিকেটার এবং বিসিবি লেভেল 2 কোচ। যেমন আমাদের ফাহিম মুনতাসির রহমান সুমিত স্যার আছেন, মোহাম্মদ শরীফ স্যার আছেন, হেসানুল হক সিজন স্যার আছেন, মেহরাব হোসেন অফিসার আছেন, আনন্দ সরকার স্যার আছেন, জাহাঙ্গীর স্যার আছেন, এবং আমাদের আইসিসি লেভেল 1 কোচ সুজিত দাদা আছেন। এরকম অনেকেই তো। সবসময় জন্য সিনিয়রদের সাথে আমি একটু সবার চেয়ে ছোট, তো সবাই যদি একটু নাড়ে, তাহলে আমার এই একটু বেশি নাড়াচাড়া করে আর কি। তো মানে ছোট যেটা হলে মজার যেটা এক্সপিরিয়েন্স, হয়। জি জি, আমি সবার ছোট, আমাকে দিয়ে সবাই করে। তো আমি এখানে আপনার মজার বিষয় এটা যে আসলে আমাদের যখন ঢাকা আবাহনী মাঠে বাছাই চলে, তখন আমাদের সুজিত স্যার, আমি যাকে পার্সোনালি ভাই বলি বা দাদা বলি আর কি, উনি আমাকে অনেক স্নেহ করে, আমি ছোট। তো আমাদের হয়তো কি যে আমরা আমাদের তো নিজস্ব, আমাদের পিকিসিএসবিডি ট্যালেন্ট হান্ট আমাদের থাকার ব্যবস্থা সবকিছু আলাদা আলাদা ভাবে করে রাখছে। তো আমি কি করতাম, যে আমি আবার আমার এক ছোট ভাইয়ের বাসাতে চলে যেতাম, বাসাটা শেষ করে এখানে চলে যেতাম। আর আমাদের যে দাদা ছিল, দাদা আমাকে বলতো যে ভাই তুই আর যাস না, তুই আমার সাথে থাক, আমার একা একা এখানে থাকতে ভালো লাগে না। আর ম্যাক্সিমাম সিলেক্টরের বাসা তো আপনার ঢাকাতেই। আর আমি আছি বাইরে, সুজিত দাদা আছে কক্সবাজার থেকে আসছে, তো আমাদের দুজনকে থাকা লাগতো আর কি। আর আমি কি করতাম, আমি বলতাম যে দাদা আমি আজকে ব্যাগ আনতে যাইতেছি, তো ব্যাগটা নিয়ে আসি, আমার কাপড়, আমার পোশাক টোশাক, তো প্রয়োজনীয় জিনিস আছে, ওইগুলো নিয়ে তারপর আমি রাত্রেই হোটেলে ব্যাক করতেছি। তো আমি ওইখানে যাই আবার বলতাম কি যে দাদা অনেক রাত হয়ে গেছে, তো এখন আর আসতেছি না, রাস্তায় রাস্তায় সমস্যা থাকতে পারে, আমি কালকে আসি। তো এইভাবে টানা 2-3 দিন চলতে থাকে। পরে লাস্টে ওই দাদা আমারে দেখলেই বলে, ভাই ব্যাগ কি আর আইবো, তুই আসিস, তোর ব্যাগ আর আয় না। আর আমি তো ইচ্ছে করে ব্যাগটা আনি না, মানে আমি ওইখানে থাকার জন্য ব্যাগটা রেখে আসি, আইসে শুধু ওই প্রতিদিন বলি যে দাদা ব্যাগ আনতে যাবো। এই মিলায় খুব এনজয় করতাম। আবার আপনার চাঁদপুরে আমাদের মেহরাব হোসেন অফিসার, উনি খুব, যেমনটা দেশে অনেক বড় নাম করা একজন আইকন, তারপরেও একজন নাম করা কোচ, ও আবার উনি ব্যক্তি হিসাবেও একজন সুপারম্যান। মানে এক কথায় অনেক ভালো মানুষ। ওনার সাথে থাকলে আমার মনে হয় না যে কারুর, যে সময়টা থাকবে ওই সময়টা পৃথিবীর কোনো দুঃখ কষ্ট কারুর মনে পড়বে। তো সব মিলে এই জায়গাটা যথেষ্ট এনজয় করতাম আর কি, এনজয় ভালো করেছেন। লাগতো। জি। আচ্ছা, আমাদের স্বদেশ সময় টেলিভিশনের যারা শুনছে আমাদের অনুষ্ঠান, তাদের উদ্দেশ্যে আপনার কাছে কিছু শুনবো। আহ স্বদেশ স্বদেশ সময় টিভির প্রোগ্রামে যারা সরাসরি লাইভ প্রোগ্রামটি দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম রইলো। এবং আহ শামসুন্নাহার, রিনি আপার অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শকরা যারা আছেন আমাদের সাথে, তাদের সবার উদ্দেশ্যে আমার একটা কথাই, আমরা বেশিরভাগ মানুষই ক্রীড়াপ্রিয় মানুষ। তো
তো আমরা চেষ্টা করব ক্রিকেটটাকে সামনের দিকে আরো ভালো জায়গাতে দাঁড় করানোর জন্য, বাংলাদেশে ক্রিকেটকে দাঁড় করানোর জন্য এবং নিজেকে একটা সুস্থ এবং স্বাভাবিক মস্তিষ্কের মানুষ হিসাবে তৈরি করার জন্য আমরা ক্রীড়াকে সবসময় সাপোর্ট দিব এবং আমাদের দেশের ক্রিকেটটাকে আরো উন্নয়নের দিকে যাওয়ার জন্য আমাদের তরুণ প্রতিভাবান ক্রিকেটার থেকে শুরু করে সবাইকে এই দিকে অনুপ্রাণিত করব, সকলকে। আর এক কথা হচ্ছে আমাদের একটা, আমার লাস্ট মানে দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা, যে মাদক নয়, মোবাইল গেম নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়ব ক্রিকেটে এবং পড়াশোনাটা করব, সুন্দর একটা মানুষ হব, দেশের জন্য কিছু করব ইনশাল্লাহ, এটাই আমাদের চাওয়া। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের মানে বাংলাদেশের ক্রিকেটে যে আবেগটা আছে, আবেগের জন্য আমার মতো মানুষ যেন বাংলাদেশের ক্রিকেটে সীমিত হলেও কিছু রাখতে পারে, এই আর হ্যাঁ, কি। আপনি একটা সুন্দর স্লোগান দিয়েছেন, যাতে সবাই সেটা পালন করতে পারে, আমরা সেই চেষ্টা করব। তো শহীদ ভাই, শত ব্যস্ততার মাঝে আপনি স্বদেশ সময় টেলিভিশনকে সময় দিয়েছেন, তাই স্বদেশ সময় টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। উম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানার কিছু থাকলে আপনাদের মতামত লিখিয়ে পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের কাছে লেখার ঠিকানা হলো স্বদেশ সময় টেলিভিশন @gmail.com। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।